প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি প্রত্যাশা করছি তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছো। আর আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। কোভিড-19 তথা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে শিক্ষার্থীদের লেখাপড়া যেন স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় শরীয়তপুরের মুজিবজরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য আরো পূর্বে থেকেই আয়োজন করে আসছে অনলাইন ভার্চুয়াল ক্লাস। এজন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে তোমরা যারা আমাদের সঙ্গে সর্বদাই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত রয়েছে এবং অনলাইন এক্সামের সাথেও যুক্ত রয়েছে, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে অবগত আছো যে আগামী অক্টোবরের 15 তারিখ থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে সফটওয়্যার ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপরে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সেজন্যই মূলত তোমরা কিভাবে এমসিকিউ গুলো পারবে এবং কিভাবে শিখবে, কিভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে, সেজন্য মূলত আজকে আমি তোমাদের মাঝে এসে হাজির হয়েছি। আমি আবারও বলছি, প্রতিটি বিষয়ে 100 নম্বরের এমসিকিউ থাকবে। আমি আজকে তোমাদের মাঝে এসে হাজির হয়েছি রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে। রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে ইতোমধ্যে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকের বিষয় হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র, দ্বাদশ শ্রেণীর অধ্যায় প্রথম, পরিবেশ রসায়ন। এর আগে আমরা সৃজনশীল প্রশ্ন শিখেছি, সৃজনশীল টপিকস গুলো শিখেছি। আজকে আমরা মূলত এমসিকিউ প্র্যাকটিস করব, যে আসলে এই অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ প্রশ্নগুলো আসে। আজকে আমি যেভাবে পড়াবো এভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আমার স্লাইড অর্থাৎ কন্টেন্টটা যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো, দেখো, শোনো, এবং যারা আরো বেশি ভালো করতে চাও, ওভার কনফিডেন্স রাখতে চাও, তারা যদি ঠিক এভাবে যদি আরেকটু বই পড়ো, তাহলে এই অধ্যায় থেকে, এই পরিবেশ রসায়ন অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলে রাখি, রসায়ন দ্বিতীয় পত্রের উপরে আমি টোটাল 5টি ক্লাস নিব। 100 নম্বর পরীক্ষার জন্য আমি টোটাল 5টি ক্লাস নিব, যা তোমাদের বেশিরভাগই রিভিশন ফেজ এবং একটি মাত্র অধ্যায় নতুন, এবং সেটি হচ্ছে পঞ্চম অধ্যায়, নাম তার অর্থনৈতিক রসায়ন। আমি পরিবেশ রসায়ন প্রথম ক্লাসে শেষ করব, আজকের ক্লাসের মাধ্যমে পরিবেশ রসায়ন শেষ করব। আজকে আমার লেকচার 1, এরপরে লেকচার 2 হিসেবে আমি তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন শুরু করব। এটা শেষ করতে আমার 2টি লেকচার লাগবে, প্রথম লেকচার এবং লেকচার 2 এবং লেকচার 3। এই দুইটা ক্লাসের মাধ্যমে আমি পরিমাণগত রসায়ন তৃতীয় অধ্যায় শেষ করব। চতুর্থ অধ্যায় একটি লেকচারের মাধ্যমে শেষ করব, সেই লেকচার নাম্বার হবে লেকচার 4। এবং পঞ্চম অধ্যায় অর্থনৈতিক রসায়ন, যেটা তোমাদের নতুন, আমি লেকচারটা এমন ভাবে সাজাবো যে তোমাদের কাছে নতুন মনে হবে না। আমি স্লাইডটা, কন্টেন্টটা এমন ভাবে করব, এট এ টাইম তোমাদের রিটেন প্লাস এমসিকিউ দুইটাই হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 5টি আমি ক্লাস নিব। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে জৈব রসায়ন। হ্যাঁ, জৈব রসায়ন এমসিকিউ প্র্যাকটিস সেশন যেহেতু চলছে, সেহেতু আমরা জৈব যৌগের নামকরণ পর্যন্ত শিখেছি। এই পর্যন্ত স্টপ। আমরা জৈব যৌগের নামকরণ পর্যন্ত তোমাদের এর আগে ভিডিও ক্লাসও দিয়েছি, ওই ভিডিও ক্লাসগুলো দেখে জৈব যৌগের নামকরণ পর্যন্ত শিখবে। এখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আর কথা নয়, এখন আমরা সরাসরি চলে যাই আমাদের মূল ক্লাসে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের মূল ক্লাসটা আমরা উপভোগ করি। ইতোমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন এমসিকিউ প্র্যাকটিস, পরিবেশ রসায়ন এমসিকিউ প্র্যাকটিস। প্রথমে আমি কিছু গাণিতিক সমস্যা দিয়ে শুরু করতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই অধ্যায়ে অনেক অনেক বললে ভুল হবে, প্রচুর গাণিতিক সমস্যাগুলো রয়েছে, যে গাণিতিক সমস্যাগুলো তোমরা রিটেনের জন্য করে থাকো। আসলে অনেক প্রশ্ন আছে যে রিটেনের জন্য আমরা যেভাবে করি ওইভাবে এমসিকিউর জন্য করতে গেলে সময় পাবে না। তো এখানে আমি দুইভাবে চেষ্টা করব, যেটা শর্ট নিয়মে করা যায় সেটা আমি তোমাদেরকে শর্ট ভাবে টেকনিক দিয়ে শেখাবো, আর যেটা বড় করেই করতে হবে সেটা তো আর করার কিছু নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মূল প্র্যাকটিসে চলে যাই।
প্রথমে আমরা দেখতে পাচ্ছি বয়েল, চার্লস, গে লুসাকের সূত্র, চাপীয় সূত্র এবং সমন্বয় সূত্র দিয়ে কিছু অঙ্ক। যেমন একটি ফ্লাস্কে 10 অ্যাটমসফিয়ার চাপে 50 লিটার হাইড্রোজেন ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ থাকবে 2 অ্যাটমসফিয়ার। প্রতিটি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জাতীয় প্রশ্ন যখন তোমাদের হবে তখন মনে করি বেলুন সংখ্যা এনটি, আমি তো জানি না যে কতটি বেলুনকে ওই গ্যাস দ্বারা ভর্তি করা যাবে, আমি তো বেলুনের সংখ্যা জানি না, তাহলে মনে করি বেলুনের সংখ্যা এনটি। আর যেহেতু 2 লিটার আয়তন বিশিষ্ট বেলুন, তাহলে কত হবে 2nl, তাহলে কত হবে 2nl। আর এখানে যেহেতু একটা চাপ দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ার আর হলো 50 লিটার, তাহলে সমন্বয় সূত্রটা কি হবে P1 V1 সমান P2 V2। এটা হলো সমন্বয় সূত্র দিয়ে অঙ্কটা হবে P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2। তাহলে এখানে P1 মানে প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন, আর চূড়ান্ত চাপ, চূড়ান্ত আয়তন। চূড়ান্ত চাপ বলছে 2 অ্যাটমসফিয়ার হবে, আর আয়তনটা কত হবে 2nl। কারণ n সংখ্যক বেলুনের আয়তন কত হবে, একটা বেলুনের আয়তন যদি 2 লিটার হয়, n সংখ্যক বেলুনের আয়তন হবে 2nl, তাহলে 2nl। তাহলে তোমরা n এর মানটা বের করলেই আমরা বেলুন সংখ্যা পেয়ে যাব। 125টি বেলুনকে আমরা ওই গ্যাস দ্বারা ভর্তি করতে পারবো। খুব একটা সহজ, একটা সিম্পল একটা অঙ্ক আমরা দেখতে পাইলাম। এরপরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে 2 নম্বর। কোন নির্দিষ্ট ভরের গ্যাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, চাপ স্থির থাকলে কোন তাপমাত্রায় আয়তন দ্বিগুণ হবে? আয়তন স্থির থাকলে কোন তাপমাত্রায় চাপ দ্বিগুণ হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করবে? এখানে যেহেতু চাপ স্থির, চাপ যদি স্থির থাকে এর মানে আয়তন আছে আর তাপমাত্রা আছে, এর মানে চাপ যদি স্থির থাকে তাহলে এটা চার্লসের সূত্র হবে। চার্লসের সূত্র কি V প্রপোর্শনাল T, আর V প্রপোর্শনাল T কে যদি আমরা ক্যালকুলেশন করি সূত্রটা দাঁড়ায় V1/T1 সমান V2/T2। এখন প্রাথমিক আয়তন যদি V1 হয় আর চূড়ান্ত আয়তন হবে 2V1, তাহলে V2 এর মান হবে 2V1 আর V1 এর মান হবে V1। তাহলে 2V1 মানে V1 আর V1 কাটা, এখানে আমি V2 লিখেছি, এখানে V2 এর মান বসবে 2V1 আর V1 আর V1 কাটা, বাকি থাকে 2T1। 2T1, T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 303। এটাকে ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে গেলে 303, তাহলে 303 দোকানে কত 606 ক্যালভিন, তাহলে কত সঠিক উত্তর হবে 606 ক্যালভিন। আবার একই ভাবে যদি আয়তন স্থির থাকে, আয়তন স্থির থাকে কোন সূত্রে? চাপের সূত্রে। আর চাপের সূত্রটা কি? P1/T1 সমান P2/T2। যদি আমরা সমন্বয় করি P1/T1 সমান P2/T2, তাহলে এখানে P1 কত? প্রাথমিক চাপ যদি P1 হয় তাহলে শেষ চাপ কত হবে 2P1, যেহেতু দ্বিগুণ, যেহেতু 3 গুণ, তাহলে 3P1। তাহলে P2 এর জায়গায় বসবে 3P1 আর নিচে থাকবে P1। P1 আর P1 কাটা, বাকি থাকবে 3, এই যে 3 আর T1 কত দেয়া আছে 30 ডিগ্রি, তাহলে 303। 303 রে 3 দ্বারা গুণ করলে 909 কেলভিন। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে এই জাতীয় প্রশ্ন আসলে তোমরা এভাবে শর্টকাট সমাধান করে ফেলবে। এরপরে তোমরা একইভাবে 3 নাম্বারটা সমাধান করে ফেলবে ওই আগের 1 নম্বর প্রশ্নের মতো। এরপরে আসো 4 নম্বর প্রশ্ন, যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সিলিন্ডারে 5 লিটার গ্যাস আছে। স্থির চাপে ওই সিলিন্ডারের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করা হলে ওই সিলিন্ডার থেকে কত আয়তন গ্যাস বের হয়ে যাবে? তো এখানে যেহেতু আয়তনের কথা বলা আছে আর যেহেতু চাপ স্থির, তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তোমরা অঙ্ক করা কিন্তু কোনো ব্যাপার না, অঙ্ক তো ক্যালকুলেটর করবে আর তুমি শুধু বুদ্ধিটা খাটাবে যে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে। তো সূত্র অ্যাপ্লাই কিভাবে করবে তোমরা সুন্দর করে প্রশ্নটা মনোযোগ দিয়ে দেখবে, যেখানে কোনটা স্থির আছে, এখানে চাপ স্থির, যেহেতু চাপ স্থির মানে এটা চার্লসের সূত্র, আর চার্লসের সূত্র কি V প্রপোর্শনাল T। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সূত্রটি দাঁড়ায় ফাইনালি V1/T1 সমান V2/T2। এখন তোমরা V2 এর মান বের করবা আর বাকি মানগুলো তো দেওয়াই আছে, বাস হয়ে গেল। এবং সেটা আগের আয়তন থেকে মাইনাস করে দিবা, সেটা বৃদ্ধি পাবে। তাহলে ফাইনালি আয়তন আমার দাঁড়াবে কত 5.05 লিটার, কিন্তু আগে থেকে দেওয়া আছে 5, তাহলে বৃদ্ধি পেল কত 0.05। 5.05 তাহলে বৃদ্ধি পেল কত 0.05। তাহলে প্রথমে তোমরা আইডেন্টিফাই করবে কোন সূত্রটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাইকৃত সূত্রটা যদি তোমরা আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার অঙ্ক করতে কোনো সময় লাগবে না। এরপর আমরা পরবর্তী কোশ্চেনে যাই, যে একটি অক্সিজেন সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটিকে 125 অ্যাটমসফিয়ার চাপ
এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো, কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? তা আমাদের মূলত বের করতে হবে ফাইনালি টেম্পারেচার কত। আমাকে বের করতে হবে ফাইনালি টেম্পারেচার কত। তাহলে এখানে যেহেতু কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে এবং চাপ সহ্য করতে পারে, মানে কি চাপের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে P1/T1 সমান P2/T2। এখানে সব মানগুলো দেওয়া আছে, তুমি P2 এর মান বের করবা, সরি T2 এর মান বের করবা কত তাপমাত্রায়। তাহলে T2 এর মান বের করলে তুমি একটা টেম্পারেচার পেয়ে যাবা 600 কেলভিন। আর যেহেতু 600 কেলভিন, এই 600 কেলভিন থেকে আমরা যদি 273 কেলভিন মাইনাস করে দেই তাহলে ডিগ্রি সেলসিয়াস পাবো, এর মানে 327 ডিগ্রি সেলসিয়াস। এর মানে উক্ত অক্সিজেন সিলিন্ডারটি 327 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে। 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওভারটেক করলে, অতিক্রম করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে এই জাতীয় সিলিন্ডারের বিস্ফোরিত হবে কি হবে না, এই জাতীয় প্রশ্নগুলো তোমরা এভাবে খুব সহজেই সমাধান করতে পারবে, চাপের সূত্র প্রয়োগ করবে। এরপরে আসি পরবর্তী 6 নম্বর প্রশ্ন, যে প্রমাণ অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব 22 মোল পার লিটার, চাপের কোনো পরিবর্তন না ঘটিয়ে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর ঘনত্ব কত হবে? আমরা জানি PV = nRT। এই সূত্রটা অ্যাপ্লাই করে d1T1/P1 সমান d2T2/P2, এটা হলো ঘনত্ব বের করার সূত্র। আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT, ওই সূত্রটা ব্যবহার করে আমরা ঘনত্বের সূত্র বের করতে পারি d1T1/P1 = d2T2/P2। তোমরা সবগুলো সূত্রই মুখস্থ রাখবা, কারণ কি বের করতে সময় লাগবে, ওই সময় তুমি এমসিকিউ সময় পাবা না, এজন্য এটা মাথায় রাখবা। সূত্র সব সময় মেমোরাইজ রাখবা, তাহলে খুব সহজেই 10-15 সেকেন্ডের ভিতরে অঙ্ক করে ফেলতে পারবা। এখন তোমার বলছে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘনত্ব কত, এর মানে আমার D2 বের করতে হবে। আমার D1 দেওয়া আছে, আমার D1 দেওয়া আছে, আর T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, তাহলে আমরা D2 পাবো। তো তোমাদের একটু ক্লিয়ার করে দেই যে প্রমাণ অবস্থা বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে এখানে টেম্পারেচার কত? 0 ডিগ্রি, মানে 273 কেলভিন প্রাথমিক তাপমাত্রা, আর প্রাথমিক চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে চাপের কোনো পরিবর্তন না ঘটিয়ে, মানে কি চাপের কোনো চেঞ্জ নাই, তাহলে চাপ থাকবে 1 অ্যাটমসফিয়ারই, শুধু তাপমাত্রা হবে 11 ডিগ্রি সেলসিয়াস। 11 সাথে 273 যোগ করলে 284 হয়, সে মানটা বসাই দিলাম। যত বের হবে তত মোল পার লিটার। এই প্রশ্ন থেকে যদি বলতো যে কি পরিমাণ ঘনত্ব বৃদ্ধি পাবে, তাহলে 21.15 থেকে 22 থেকে 21.15 মাইনাস করে দিতে, তাহলে ঘনত্ব কমে যাবে। তো যাই হোক শিক্ষার্থীরা, এভাবে তোমরা এই ঘনত্বের অঙ্কগুলো সমাধান করবে। এবার আসি 7 নম্বর অঙ্ক। 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.5 অ্যাটমসফিয়ার চাপে মিথেন গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার হিসেবে নির্ণয় করো। PV = nRT, আমরা জানি n সমান m ভাগ m অথবা w ভাগ mRT, একই কথা। এখানে যদি আমরা m ভাগ v হিসেবে m ভাগ v টা রাখি, তাহলে m ভাগ v সমান d লিখতে পারি। এক কথায় d = pm ভাগ RT। এটাও আমরা PV = nRT আদর্শ গ্যাসের সমীকরণ থেকে প্রতীয়মান করতে পারি, প্রমাণ করতে পারি d = pm ভাগ RT। যেহেতু এখানে ঘনত্ব বের করতে হবে, আমার চাপ দেওয়া আছে আর আণবিক ভর দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে মান বসিয়ে খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। এরপরে আসি 8 নাম্বার। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা তোমাদের দরকার নাই, পরবর্তী প্রশ্নে যাই। 9 নাম্বার। 18 গ্রাম হিলিয়াম গ্যাস পূর্ণ একটি বেলুনের আয়তন, এখানে দৈন্তন্যটা বাদ পড়ে গেছে, আয়তন 0.10 ঘনমিটার। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? PV = nRT, যেহেতু তাপমাত্রা চাইছে সেহেতু তুমি টি এর মান বের করবা, আর সব মানগুলো এখানে দেওয়া আছে, মানটা বসাই দিবা। 0.25 মোল একটি আদর্শ গ্যাস 373 কেলভিন তাপমাত্রায় 6.18 লিটার আয়তন দখল করে। এই অবস্থায় গ্যাসটি কি চাপ প্রয়োগ করে? মানে কত চাপ প্রয়োগ করে? তো PV = nRT, এখানে তোমাকে চাপের মান বের করতে হবে, P = nRT ভাগ V। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই জাতীয় অঙ্ক করার সময় প্রথমে আইডেন্টিফাই করবে কোন সূত্রটি অ্যাপ্লাই করবে। PV = nRT সূত্রটা অ্যাপ্লাই করবে, নাকি বয়েলের সূত্রে অ্যাপ্লাই করবে, না চার্লসের সূত্রে অ্যাপ্লাই করবে, নাকি গেলুসাকের চাপের সূত্রে অ্যাপ্লাই করবে, নাকি সমন্বয় সূত্রে অ্যাপ্লাই করবে? সমন্বয় সূত্র বলতে বয়েল এবং চার্লসের সমন্বয়, বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয়, এই দুটো সমন্বয় সূত্র আছে। তো এখন কোন সূত্রটা ব্যবহার করবে সেটা তোমরা ফার্স্টলি আইডেন্টিফাই করা শিখবে।
প্রশ্নের ভিতরে দেখবে চাপ স্থির কিনা, তাপমাত্রা স্থির কিনা, আয়তন স্থির কিনা। হ্যাঁ, এই কোনটা স্থির থাকে সেটা থাকলেই তুমি বয়েলের সূত্র নাকি চার্লসের সূত্র নাকি অ্যাভোগাড্রোর সূত্র এগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে। আবার অনেক সময় চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, ঘনত্ব বের করো। চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, মোল সংখ্যা বের করো। তাহলে এক্ষেত্রে এই জাতীয় প্রশ্ন করো, এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রে তোমরা আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সমন্বয় সূত্র P v = nRT এই সূত্রটা অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। আর তোমরা বই থেকে একটা জিনিস বারবার তোমরা শিখে নিবে, সেটা হলো এই আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ। আদর্শ গ্যাস সমীকরণটা থেকে কি কি বের করা যায়, যেমন আণবিক ভর বের করা যায়, ঘনত্ব বের করা যায়, তাপমাত্রা বের করা যায়, চাপ বের করা যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে একটা গ্যাসের সমীকরণ ব্যবহার করে আমি কি কি মান বের করতে পারবো এগুলো তোমরা ওখান থেকে দেখে নিবে। তাহলে তোমরা আইডেন্টিফাই করতে সহজে পারবে। অঙ্কগুলো করতে তোমাদের 35 থেকে 36 সেকেন্ড সময় লাগবে। এবার আসি আমরা পরবর্তী অঙ্ক। দেখো 0.108 গ্রাম এর একটি উদ্বায়ী তরল পদার্থ বাষ্পে পরিণত হলে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 98 কিলো প্যাসকেল চাপে 50.1 মিলিলিটার আয়তন দখল করে পদার্থটির আণবিক ভর কত? তাহলে আণবিক ভর যেহেতু চাইছে তাহলে ক্যাপিটাল এম এর মান বের করবা। P v = nRT, n = W/m অথবা m/m, তোমরা যে সূত্রটাই শিখছো সেটাই বসাই দিবা। আমি এখানে আরো একটু যোগ করে দেই। এই জাতীয় প্রশ্ন যখন তোমরা সমাধান করবে, চাপ আর হচ্ছে আয়তন, চাপ এবং আয়তন, প্রথমটার ক্ষেত্রে চাপ এবং আয়তন যে এককে নিবা, দ্বিতীয়টার ক্ষেত্রেও চাপ ও আয়তন একই এককে নিবা, এটা একটা বিষয়। আবার যখন মোলার গ্যাস ধ্রুবক আর এর মানের যদি কোনো ঝামেলা না থাকে, মনে করো একটা সমীকরণ আছে যেখানে কোনো মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নাই, তো সেক্ষেত্রে চাপ এবং আয়তন প্রথমটার ক্ষেত্রে যা নিবা দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই নিবা। কিন্তু মোলার গ্যাস ধ্রুবক আর এর মান যদি থাকে তাহলে তোমরা সব সময় চেষ্টা করবা লিটার বায়ুচাপ এককে আর এর মানটা নিতে। আর লিটার বায়ুচাপ এককে আর এর মান হলো 0.0821। এই এককে যদি তোমরা আর এর মানটা ধরো তাহলে এক্ষেত্রে চাপের যে একক অ্যাটমসফিয়ার, আয়তনের একক যে তোমার লিটার, এটা খুব সহজে কনভার্ট করা যায়। এমন না যে এসআই এককে নিলে হবে না, সিজিএস এককে নিলে হবে না, যে কোনো এককে নিলেই হবে। সেটা এসআই এককে হোক অথবা সিজিএস এককে হোক, যে কোনো এককে নিলেই প্রশ্ন সমাধান করা যাবে। তবে লিটার বায়ুচাপ এককে নিলে চাপের একক, আয়তনের একক খুব সহজেই তুমি কনভার্ট করতে পারবে। তাহলে লিটার বায়ুচাপ এককে, চাপের একক অ্যাটমসফিয়ার, আয়তনের একক লিটার, তখন আর এর মান হবে 0.0821। তাহলে এই বিষয়টা তোমরা খুব খেয়াল করবে। আবার যখন তুমি এসআই এককে নিবা তখন 8.314, আর এর মান হবে 8.314, তখন চাপের একক হবে ঘনমিটার, আয়তনের চাপের একক হবে নিউটন পার বর্গমিটার, আর আয়তনের একক হবে ঘনমিটার। আবার যখন তুমি সিজিএস এককে করবা আর এর মান হবে 8.314 গুণন 10⁻⁷ আর পার কেলভিন পার মোল। সেক্ষেত্রে আয়তনের একক হবে ঘন সেন্টিমিটার আর চাপের একক হবে ডাইন পার বর্গ সেন্টিমিটার। এই হলো তোমাদের আর এর মানের বিষয়। যখন তোমরা আর এর মান বসাবা সবসময় লিটার বায়ুচাপ এককে বসাবা, আর সেই অনুযায়ী চাপ অ্যাটমসফিয়ারে নিবা, আয়তন লিটারে নিবা। আশা করি আর কোনো ধরনের অঙ্ক তোমাদের কোনো ভুল হবে না। এরপরে এখানে যেমন প্রশ্নে বলেছে যে প্রমাণ উষ্ণতা ও চাপে ছিদ্রযুক্ত কোনো পাত্র হতে 5 মিনিটে 1 লিটার হাইড্রোজেন নির্গত হলে ওই সময় ওই পাত্র হতে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হবে। তাহলে এখানে আমি R1 ভাগ R2 = √m2 ভাগ m1 √d2 ভাগ d1 T2 ভাগ t1। এরকম অনেক ধরনের ব্যাপন হারের সূত্র রয়েছে। এখানে যেহেতু আয়তনের বিষয়টা দেওয়া আছে সেহেতু আমরা আয়তনের বিষয়টা লিখেছি R1 ভাগ R2 √v1 ভাগ v2। তাহলে এখানে মানটা বসাই দিবা, মানটা বসাই দিলে তোমরা এই মানটা পেয়ে যাবা। এরপরে এই ব্যাপনের সূত্রের যে অঙ্কগুলো আছে তোমরা একটু দেখে রাখো, আমাদের আরো অনেক কোশ্চেন সলভ করতে হবে। এই কোশ্চেনগুলো এখানে আমরা সলভ করে দিয়েছি, তোমরা খুব সহজেই রিটেন কোশ্চেনের ন্যায় তোমরা খুব সহজে সমাধান করতে পারবে, কোনো শর্টকাট টেকনিক নাই, যেভাবে আছে এভাবে সমাধান করতে হবে। একইভাবে এগুলোও করবে, তোমরা একটু দেখে রাখো। ঠিক একইভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। এই যেমন দেখো একটি নির্দিষ্ট তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগ 2880 মিটার পার সেকেন্ড হলে ওই তাপমাত্রায় হাইড্রোজেনের আরএমএস বেগ কত? আমরা জানি আরএমএস বেগ হলো বর্গমূল গড় বর্গ বেগ।
আর বর্গমূল গড় বর্গবেগকে ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করা হয়, এটা ইজ ইকুয়াল টু √3 RT ভাগ m। মানটা বসায় দিবা, কাজ শেষ। এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন তুমি m এর মানটা বসাবা, যখন এসআই এককে বসাবা, আর এসআই এককে যখন বসাবা আণবিক ভরটা কেজিতে হবে, আণবিক ভরটা হবে কেজিতে, আর আর এর মান হবে 8.314, আর টি কত, টেম্পারেচার যেটা দেওয়া আছে সেটা। এভাবে ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবা সঠিক উত্তরটা। এভাবে তোমরা বাকি প্রশ্নগুলো আশা করি সমাধান করলে পারবা। কোন তাপমাত্রায় হাইড্রোজেনের মূল গড় বর্গবেগ সাধারণ চাপে ও তাপমাত্রায় বর্গমূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে? তাহলে আমরা জানি এখানে যেহেতু দুইটার কথা বলা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে যে প্রথম অবস্থায় কি হবে, দ্বিতীয় অবস্থায় কি হবে। তাহলে C1/C2 এটাকে যদি আমরা গাণিতিক ভাবে ক্যালকুলেশন করি, তাহলে কাটাকাটি করে আমরা যদি অনুপাত আকারে করি, তাহলে √T1/T2 থাকে। এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে C1²/C2² আর T1/T2 থাকে। মানটা বসায় দিবা, বা বের হয়ে যাবে। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এবার আসি আমরা এই যে তোমাদের কিছু গাণিতিক সমস্যাগুলো দেখালাম, এই গাণিতিক সমস্যাগুলো দিয়েও এমসিকিউ হতে পারে, এটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরও তোমরা এর পাশাপাশি বই থেকেও দেখবা যথেষ্ট গাণিতিক সমস্যা উদাহরণ হিসেবে দেয়া আছে, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে যথার্থ নিয়মে। আর এখানে আমি কিছু শর্টকাট টেকনিক দিয়েছি, এই শর্টকাট টেকনিক দিয়েও তোমরা সহজে এমসিকিউ করতে পারবে। একটা কথা স্মরণীয়, মনে রাখবে, শর্টকাট টেকনিক কখনো রিটেন পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না, এটি নিতান্তই এমসিকিউর ক্ষেত্রে। কোন লেখচিত্রটি, আমি একটু দ্রুত পড়বো এবং দ্রুত বুঝাবো। দেখো, কোন লেখচিত্রটি স্থির চাপে চার্লসের সূত্রের সাথে সঙ্গতিপূর্ণ? আমরা জানি চার্লসের সূত্রটি হচ্ছে V প্রপোর্শনাল T, আর V ইজ ইকুয়াল টু KT, আর V ইজ ইকুয়াল টু যে KT, তাহলে Y ইজ ইকুয়াল টু mx এই সমীকরণের সাথে তুলনা করা যায়। আর আমরা জানি Y ইজ ইকুয়াল টু mx হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এর মানে দেখো তো, মূল বিন্দুগামী গ্রাফ কোনটা? এই যে এ নাম্বারটা হচ্ছে মূল বিন্দুগামী গ্রাফ। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার। তাহলে তোমরা কিভাবে গ্রাফগুলো করবে বুঝতে পেরেছো? যে V প্রপোর্শনাল T, V ইজ ইকুয়াল টু KT, যা Y ইজ ইকুয়াল টু mx সরলরেখার সমীকরণ, আর এটি হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যা তোমরা হায়ার ম্যাথমেটিক্সে পড়েছো, জিওমেট্রিতে পড়েছো, যা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আর মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটা? এইটা। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার। এবারে আসি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 কিলোগ্রাম জলীয় বাষ্পের আয়তন কত? এখানে দেখো V ইজ ইকুয়াল টু P ইজ ইকুয়াল টু nRT, ওখান থেকে আমরা V এর মানটা বের করব। কেমন? এই V এর মানটা বের করে আমরা যে মানগুলো এখানে দেওয়া আছে মানগুলো বসায় দিব, রেজাল্ট বেরিয়ে যাবে। এটা সবকিছু ক্যালকুলেশন করবা। বোল্টজম্যান ধ্রুবকের একক কত? দেখবা যে আনকমন প্রশ্নগুলো এমসিকিউতে চলে আসে। এখন বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটি? জুল সেকেন্ড তো হবেই না, জুল পার ক্যালভিন তো হবেই না, গ্রাম পার সিসি তো হবেই না, জুল পার মলিকিউল। এবারে আসো, 300 ক্যালভিন তাপমাত্রায় বাতাসের নাইট্রোজেন অণুর গতি কত? আমরা জানি গতিশক্তি মানে গতি, আর গতিশক্তির আমরা সূত্র জানি C = √3 RT ভাগ m। এটাও তোমরা লিটার বায়ুচাপ এককে করবা, অথবা সিজিএস এসআই এককেও করতে পারো। যখন এসআই এককে করবা আণবিক ভরটা কেজিতে নিবা, যখন এসআই তো করবা আণবিক ভরটা কিসে নিবা? কেজিতে নিবা। তাহলে আশা করি তোমরা খুব সহজেই করতে পারবে। আর এটা যখন আমরা কেজিতে নিব তখন এখানে 0.0821 হবে না, এটা হবে 8.314। এখানে এই মানটা হবে 8.314। এখানে আমি আবারও বলছি, এখানে মানটা হবে 8.314 যখন এটা আমরা কেজিতে নিলাম। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ কত? 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূল গড় বর্গবেগ কত? তার বর্গমূল গড় বর্গবেগ কত? C = √3 RT ভাগ m। C = √3 RT ভাগ m। তাহলে খুব সহজেই তোমরা এটাও তোমরা করতে পারবে। এরপরে আসো, নিম্নের লেখচিত্র সমূহে নির্দিষ্ট তাপমাত্রা একটা নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে এর চাপের সম্পর্ক দেখানো হয়েছে। কোন লেখচিত্রটি অশুদ্ধ? এখানে কিন্তু বলা হয় না এই শুদ্ধ। একটা জিনিস খেয়াল করো, এখানে প্রশ্নের ভিতরে অনেক কথা বলা আছে, কিন্তু কোনো কথাই তোমার দেখা দরকার নাই, তুমি একটা জায়গায় হাত দিবা, সেটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক। আয়তনের সাথে চাপের সম্পর্ক, নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক, এর মানে পিভি এর মানের সাথে সম্পর্ক।
তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এত কিছু দেখার দরকার নাই। আমরা জানি চাপ এবং আয়তনের গুণফল একটি ধ্রুবক মান। আমরা জানি চাপ এবং আয়তনের গুণফল একটি ধ্রুবক মান। আর ধ্রুবক মান যদি থাকে তাহলে তার রেখাটা হয়, তার কার্ভটা হয় এক্স অক্ষের সমান্তরাল। আমি আবারও বলছি, যদি ধ্রুবক মান হয় তাহলে হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে এক্স অক্ষের সমান্তরাল রেখা আছে কোনটি? তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা সঠিক আছে। এই পিভি এক্স অক্ষের সমান্তরাল, এটা কি সঠিক। আবার পি ভার্সেস ভি, এটাও সঠিক, প্যারাবোলা টাইপ, এটাও সঠিক। আবার পি ভার্সেস 1/v মূলবিন্দুগামী সরলরেখা, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। অর্থাৎ তুমি এক্স অ্যাক্সিস বরাবর আয়তন আর ওয়াই অ্যাক্সিস বরাবর চাপ, এই দুইটার সাপেক্ষে কার্ভটা ঠিক আছে কিনা, এক্স অক্ষ ওয়াই অক্ষের যে মানটা দেওয়া আছে এটার সাপেক্ষে কার্ভটা ঠিক আছে কিনা। আবার চাপ এবং পিভি, পিভি এর মান তো স্থির, এর মানে কি এক্স অক্ষের সমান্তরাল, এটাও সঠিক। কিন্তু এখানে পিভি এর মান দেওয়া আছে কিন্তু এটা এক্স অক্ষের সমান্তরাল দেয় নাই, দিছে হলো মূলবিন্দুগামী সরলরেখা, এর মানে এটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার, এটা ভুল উত্তর। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি। কোন লেখচিত্রটি অশুদ্ধ? ডি নাম্বার লেখচিত্রটি অশুদ্ধ, আর বাকি তিনটা শুদ্ধ। নিম্নের কোন গ্যাসটি আদর্শ গ্যাসের ধর্ম থেকে সবচেয়ে বেশি বিচ্যুত হয়? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, যার আণবিক ভর বেশি অথবা পারমাণবিক ভর বেশি, সেই মৌলটি বা অণুটি বা যৌগটি আদর্শ গ্যাস থেকে সবচেয়ে বেশি বিচ্যুতি প্রদর্শন করবে। তাহলে সেই হিসাবে সঠিক উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে আসি, 13°C তাপমাত্রা নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন স্থির চাপে দ্বিগুণ করা হলো, এই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত হবে? তাহলে একদম শর্টকাট তোমরা করবে, এই জাতীয় প্রশ্ন আসলে কিছুই না, যে 13°C তাপমাত্রা ছিল আগে, এখন বলছে ওই এই অবস্থায় গ্যাসটির তাপমাত্রা কত হবে। তাহলে 13°C তাপমাত্রা, এখানে তো আমার 273 যোগ করতে হবে। 273 যোগ করলে তাহলে কত কেলভিন হবে? যত কেলভিন হবে তার দ্বিগুণ করবা। তো দ্বিগুণ করলে কত হয়? 572। আর 572 কে আবার ডিগ্রিতে নিবা, 273 মাইনাস করে, তাহলে কত হবে? 299°C। এর মানে বিষয়টা যেই লাউ সেই কদু, ওই রকম যে আমার 13°C আছে, দ্বিগুণ কত? 26°C। 13°C কে তুমি কেলভিনে নিলা, তার দ্বিগুণ করলা, দ্বিগুণ করার পরে সেটাকে আবার মানে ডিগ্রি সেলসিয়াসে নিলা, তাহলে এখানে হয়ে গেল। এখানে যদি কেলভিনে থাকতো তাহলে তুমি 572 কেলভিন অপশনে পাইতা, যেহেতু ডিগ্রি সেলসিয়াস তাহলে -273 মাইনাস করে দাও, তাহলে 299°C যা অপশনে আছে। সঠিক উত্তর হলো 8 এর বি। একই তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত? তাহলে সব সময় বড় মানটা উপরে দিলা আর ছোট মানটা নিচে দিলা, বাস, কোনো সূত্র প্রয়োগ করার দরকার নাই, শুধু ভাগ করে দিবা, শুধু ভাগ করে দিবা, যেটা বের হবে ওইটাই, এটাই হচ্ছে অনুপাত, এটাই হচ্ছে অনুপাত। অর্থাৎ তারপরও আরএমএস বেগের যদি কোন অনুপাত আসে তাহলে তোমরা এইভাবে করবা, যে আণবিক ভর যারটা বড় তারটা উপরে লিখবা, যারটা ছোট তারটা নিচে লিখবা। অক্সিজেনের আণবিক ভর এর বর্গমূল, আবার হাইড্রোজেনের আণবিক ভর এর বর্গমূল, এটা করলে যা হয় সেটাই। এরপরে আসো, 17°C তাপমাত্রায় 2 অ্যাটমসফিয়ার চাপে 5 লিটার আয়তনের একটি গ্যাসের ওজন 3 গ্রাম, গ্যাসটির আণবিক ওজন কত? আমি আর বলবো না, P = nRT, m এর মান বের করবা, যা বের হবে তাই। এরপরে আসো, কার্বন, নাইট্রোজেন ও অক্সিজেনের পারমাণবিক ওজন যথাক্রমে 12, 14 ও 16, নিচের গ্যাসগুলোর মধ্যে কোনটির ব্যাপন হার সমান? তো শিক্ষার্থী বন্ধুরা, সবগুলোর আণবিক ভর বের করবা, দেখবা কোন দুইটার সমান, সেটি হবে সঠিক উত্তর। এরপরে আসো, চাপ স্থির রেখে একটি গ্যাসের আয়তন, একটা গ্যাসের আয়তন দেওয়া আছে 1000 ঘন সেন্টিমিটার, চাপ স্থির রেখে তাপমাত্রা যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে পরিবর্তিত অবস্থায় আয়তন কত হবে? তাহলে আমরা সহজে বুঝতে পারি 500 ঘন সেন্টিমিটার হবে। কেন? কারণ চাপ স্থির, আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা কমাইলে আয়তন হ্রাস পায়। যেহেতু আয়তন আমার 1000 ঘন সেন্টিমিটার, তাপমাত্রা যেহেতু আমি অর্ধেক কমাবো তাহলে আয়তন অর্ধেক কমে আসবে, অর্থাৎ 500 ঘন সেন্টিমিটার হবে। এখানে একটা ভুল আছে, এটা তোমাদের হবে 500 ঘন সেন্টিমিটার, এটা তোমরা ঠিক করে নিও, এটা হবে 500 ঘন সেন্টিমিটার। সঠিক উত্তর 500 ঘন সেন্টিমিটার। এরপরে আসো, একই তাপমাত্রায় একই আয়তনের প্রথম পাত্রে 1 মোল নাইট্রোজেন, দ্বিতীয় পাত্রে 1 মোল কার্বন ডাই অক্সাইড রাখা হলো, নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? নিম্নের কোন উক্তিটি সঠিক নয়? তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উক্তিটি সঠিক কোনটা তোমরা কিভাবে বুঝবা? 1 মোল নাইট্রোজেন মানে হলো 28 গ্রাম নাইট্রোজেন, আর 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তো প্রথম পাত্রে, এর মানে
1 মোল নাইট্রোজেনের ক্ষেত্রে চাপ নিম্নতর হবে 1 মোল নাইট্রোজেনের ক্ষেত্রে 28 গ্রাম। তাহলে এখানে এটা হবে না। 1 মোল, হ্যাঁ এটা সঠিক উত্তর। 1 মোল নাইট্রোজেন যেই পাত্রে আছে, মানে 28 গ্রাম নাইট্রোজেন যেই পাত্রে আছে, চাপ সেই পাত্রে কম হবে, কারণ ভর যত বেশি হবে চাপ তত বেশি হবে। তো নাইট্রোজেনের ভর 28 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম, সেই সূত্র মতে নাইট্রোজেনের ভর কম, যার কারণে চাপ কম। এটা সঠিক উত্তর। প্রথম পাত্রে নাইট্রোজেনের গতি উচ্চতর হবে না, গতি উচ্চতর হবে না, গতি হবে নিম্নতর। এটা ভুল উত্তর। উভয় পাত্রে অণুর সংখ্যা সমান হবে, হ্যাঁ। 1 মোল নাইট্রোজেন অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সমান সংখ্যক, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসেও অ্যাভোগাড্রো সংখ্যা কি সমান সংখ্যক। এর মানে 1 মোল গ্যাসে, সেটা যে কোনো গ্যাস হোক না কেন, সমান সংখ্যক অণু বিদ্যমান। এটা সঠিক উত্তর। উভয় পাত্রে গড় গতি শক্তি সমান, হ্যাঁ গড় গতি শক্তিও সমান। তাহলে সঠিক উত্তর, তাহলে সঠিক উত্তর নয়। তাহলে সঠিক উত্তর, তাহলে প্রথম পাত্রে নাইট্রোজেন অণুর গতি উচ্চতর হবে, তাহলে প্রথম পাত্রে চাপ নিম্নতর হবে, এটাই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এটা সঠিক না, এটা সঠিক না। এরপরে আসো, একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রে একই ছিদ্রপথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের না এটা না, আমরা পরবর্তী এমসিকিউতে যাই। পরবর্তী এমসিকিউ কই, হ্যাঁ পেয়েছি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে 8.2 লিটার আয়তনের কোন গ্যাসের ভর 6 গ্রাম, গ্যাসটির আপেক্ষিক ভর কত? তাহলে খুব সহজে তোমরা বের করতে পারবে। এন এর মান বের করবা, পি ভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ব্যবহার করে এন এর মান বের করবা। এন এর মান যত, আপেক্ষিক, এন এর মান পাইলা মোল সংখ্যা, আর মোলকে তুমি যদি এম দ্বারা ভাগ করো, তাহলে এম এর মানটা পেয়ে গেলা। এন ইজ ইকুয়াল টু, আমরা জানি এম ভাগ এম, তাহলে বড় হাতের এম এর মানটা বের করলে তুমি আণবিক ভরটা পেয়ে যাবে। আণবিক ভরটা হচ্ছে আপেক্ষিক ভর, আণবিক ভরটা হচ্ছে আপেক্ষিক ভর। এরপরে আসো, যেখানে বলছে কোনটির আংশিক চাপ সর্বোচ্চ। এখানে হিলিয়াম গ্যাস দেওয়া আছে, নাইট্রোজেন গ্যাস দেওয়া আছে, অক্সিজেন গ্যাস দেওয়া আছে। তোমরা সবগুলোর মোল সংখ্যা বের করবা। যেমন 1 মোল হিলিয়াম মানে 4 গ্রাম হিলিয়াম, তারপরে 14 গ্রাম নাইট্রোজেন মানে অর্ধেক মোল, 14 গ্রাম নাইট্রোজেন মানে অর্ধেক মোল নাইট্রোজেন, 16 গ্রাম অক্সিজেন মানে অর্ধেক মোল অক্সিজেন। তাহলে সবচাইতে সহজ সিস্টেম হলো, যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপ বেশি হয়। তাহলে হিলিয়ামের মোল সংখ্যা সবচেয়ে বেশি, তাই হিলিয়ামের আংশিক চাপ সর্বোচ্চ হবে। তাহলে সহজেই তোমরা মনে রাখবে, যার মোল সংখ্যা বেশি তার আংশিক চাপও বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মোল সংখ্যাগুলো আগে বের করবা, তারপরে মোল সংখ্যাগুলোর ভিতর থেকে দেখবা কার মোল সংখ্যা বেশি, সেই হিসেবে তোমরা আংশিক চাপ বের করতে পারবা। এর পরের অঙ্কটাও ঠিক এরকম আংশিক চাপ দিয়ে তোমরা সৃজনশীল প্রশ্ন যেভাবে আংশিক চাপ বের করা শিখেছি, ওইভাবে তোমরা 16 নম্বর প্রশ্ন উত্তর করে ফেলবা। এরপর আসো, চাপ, তাপ ও আয়তন সংক্রান্ত কোন সূত্রটি সঠিক নয়? কোন সূত্রটি সঠিক নয়? তাহলে এটা খুব সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে সি, পি ভি ইকুয়াল টু এম ভাগ এম আর টি। এটা সঠিক না, আর বাকি তিনটা সঠিক। তারপরে আদর্শ বাস্তব গ্যাস সংক্রান্ত নিম্নের কোন তথ্যটি ভুল? তাহলে তোমরা এখানে আমি অনেকগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি যে কোনটা মানে কোনটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য আর কোনটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে তোমরা যদি খুব সূক্ষ্মভাবে এটা পড়ো, তাহলে সঠিক উত্তর করতে পারবে। নাইট্রোজেন অক্সিজেন হলো আদর্শ গ্যাস, এই কথাটা সঠিক নয়। তোমরা জানো বাস্তবে আদর্শ গ্যাস বলতে কিছু নাই। তাহলে নাইট্রোজেন অক্সিজেন বাস্তব গ্যাস, এটা আদর্শ গ্যাস নয়, এটাই হচ্ছে ভুল। আর বাকি তিনটা সঠিক। তারপরে আমরা পরবর্তী কোশ্চেন আমরা একটু দেখি, আমরা একটু স্কিপ করি, সময় খুবই স্বল্প। অ্যাভোগাড্রো সংখ্যার নিম্নের কোনটি সঠিক মান? অ্যাভোগাড্রো সংখ্যার নিম্নের কোনটি সঠিক মান? তোমরা জানো 6.02 3 গুণন 10 টু দ্য পাওয়ার 23, এটাই হলো সঠিক মান। যেমন বিশ্রামকালে এক ব্যক্তি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 100 কিলো প্যাসকেল চাপে 1 ঘন্টায় 14 লিটার অক্সিজেন সে গ্রহণ করলো। ব্যক্তিটি কত মোল অক্সিজেন গ্রহণ করলো? পিভি ইকুয়াল টু এনআরটি, এন এর মানটা বের করবা। এন এর মান যত বের হবে তত মোল সে অক্সিজেন গ্রহণ করেছে, এক কথায় শেষ। তারপরে নিম্নের কোনটি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর? তোমরা খুব সহজেই বের করতে পারবে। আমরা হাইড্রোজেনের পরমাণুর ভর যেভাবে বের করি ওইভাবে বের করবা। অ্যাভোগাড্রো সূত্র সাহায্যে ঐকিক নিয়মে সহজে বের করতে পারবা। নিম্ন কোনটি চার্লসের সূত্র? দেখবা যেটা ভি প্রপোর্শনাল 1/p, সেটা হচ্ছে চার্লসের সূত্র।
না, ভি প্রপোর্শনালিটি, সরি, ভি প্রপোর্শনালিটি যেটা সেটা হবে চার্লসের সূত্র, কারণ চার্লসের সূত্রে চাপ স্থির থাকবে। ভি প্রপোর্শনালিটি। নিম্নের কোন পদার্থটি কঠিন, তরল ও গ্যাস 3 অবস্থায় পাওয়া যায়? তাহলে পানি এমন একটা পদার্থ যা 3 অবস্থায় পাওয়া যায়। পারদ, ফেনল এবং কর্পূর এরা হচ্ছে উদ্বায়ী পদার্থ, এদেরকে 3 অবস্থায় পাওয়া যায় না, এদেরকে 2টি অবস্থায় পাওয়া যায়, কঠিন আর বাষ্প। বর্তমানে কোন নীতি প্রয়োগ করে বাণিজ্যিক ভিত্তিতে তরল বায়ু প্রস্তুত করা হয়? জুল থমসন নীতি প্রয়োগ করে। এই পদ্ধতিতে হাইড্রোজেনকে করা যায় না, এটা খালি মনে রাখবা যে জুল থমসন নীতিতে হাইড্রোজেনকে করা যায় না, কারণ হাইড্রোজেনের উৎক্রমণ তাপমাত্রা বেশি। হাইড্রোজেনের উৎক্রমণ তাপমাত্রা বেশি। নিম্নের কোনটির ব্যাপন হার বেশি? তোমরা ভর বের করবা, ভর বের করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা কোনটার ব্যাপন হার বেশি। কোনটি বয়েলের সূত্র? খুব সহজে বের করতে পারবা, ভি প্রপোর্শনাল, পি প্রপোর্শনাল 1/v অথবা ভি প্রপোর্শনাল 1/p। এভাবে তোমরা সবগুলো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা, এমসিকিউ গুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবা, তাহলে খুব সহজেই তোমরা এই অধ্যায় থেকে যে কোনো ধরনের এমসিকিউ প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার পরবর্তী ক্লাসে অন্য একটি অধ্যায় নিয়ে তোমাদের মাঝে দেখা হবে। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি কিভাবে শর্টকাট নিয়ম ব্যবহার করে কিভাবে বেসিক কনসেপ্টের মাধ্যমে এমসিকিউ গুলো সমাধান করবে। এছাড়া সেই সাথে তোমরা আরেকটু বই ফলো করবে, দেখবা বইতে আরো কিছু টপিকস আছে, হেভি মেটালস এর টপিকস আছে, অ্যাসিড বেসড টপিকস আছে। এই টপিকস গুলো থেকে তোমরা আরো কিছু এমসিকিউ প্র্যাকটিস করবে। বই প্লাস আমার আজকের কন্টেন্ট বা স্লাইড যাই বলি না কেন, এই দুইটা সমন্বয় করলে তোমরা 100% এই অধ্যায় থেকে এমসিকিউ গুলো পরীক্ষা যা আসবে তোমরা পারবা। তো তোমাদের সর্বোচ্চ সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ভার্চুয়াল ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।